প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন এম আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। রয়েছেন রেজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক এবং চিন্তক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। অনেক টানাপোড়েন, দেন দরবার এবং শেষ মুহূর্তে টানা বৈঠকের পর জামাত ইসলামের নেতৃত্বে 10টি দল নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে। যদিও নাম দেওয়া হয়েছে 11 দলীয় নির্বাচনের জোট। তবে এই উদ্যোগের শুরু থেকে যুক্ত থাকা ইসলামী আন্দোলনের সঙ্গে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সমঝোতা হয়নি। দলটির জন্য 47টি আসন ফাঁকা রেখে বাকি 253টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। দুই পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা যে শেষ পর্যন্ত 11 দলীয় ঐক্যজোট হবে। 11টি রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্যে থাকা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সমঝোতা সম্পর্কে বলেছেন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক যাত্রা। এটা যেমন নির্বাচনী সমঝোতা, একই সঙ্গে এর রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। এম আবদুল্লাহ, 11 দলীয় নির্বাচনী ঐক্যকে ঐতিহাসিক মুহূর্ত বলা হচ্ছে। আপনার মতে এটা কি সত্যি ইতিহাসের বাঁক, নাকি নির্বাচনী ভাষা তৈরির চেষ্টা? দেখুন, নির্বাচন যখনই আসে তখন এই জাতীয় জোট এবং নির্বাচনী সমঝোতা, সমীকরণ, মানে এটা পুরনো বিষয় যদিও, কিন্তু এবারের নির্বাচনটা একটু ভিন্ন ফরম্যাটে নির্বাচনটা হচ্ছে। এবারের নির্বাচনে কিন্তু দলের সেই আধিক্য থাকলেও কিন্তু মূলত প্রতিদ্বন্দ্বিতাটা এরই মধ্যে স্পষ্ট হয়ে গেছে যে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতার জায়গায় চলে এসছে নির্বাচনটা। একদিকে বিএনপির নেতৃত্বাধীন জোট, অন্যদিকে জামাতের নেতৃত্বাধীন জোট। বাংলাদেশের ইতিহাসে যে কয়বার আলাদা এই দুটি দল নির্বাচন করেছে তার বাইরে কিন্তু এই দুটি দল একসাথেই নির্বাচন করেছে। বেশিরভাগ যেগুলো মোটামুটি প্রতিনিধিত্বশীল এবং যেগুলোতে জনমতের প্রতিফলন ঘটেছে এরকম নির্বাচন মোটামুটি ভাবে তারা একসাথে নির্বাচন করেছে। কখনো কখনো দৃশ্যত বোঝাপড়া ছিল, কখনো কখনো জোট ছিল আনুষ্ঠানিক, কখনো জোট ছিল না, এরকমও ছিল। যেমন 91 সালে কিন্তু আলাদা নির্বাচন করেছে, কিন্তু একটা পর্দার আড়ালে একটা বোঝাপড়ার জায়গা ছিল। বেশ কিছু জামাতের অনেক আসন, জামাতের অনেক আসনে বিএনপি প্রার্থী দেয় নাই, আবার জামাত বিএনপির অনেক আসনে যেগুলো সম্ভাবনাময় আসন সেসব জায়গায় একটা বোঝাপড়ার মধ্য দিয়ে 91 সালের নির্বাচনটা হয়েছিল। তো এবারে যেহেতু আওয়ামী লীগবিহীন একটি নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ ফ্যাসিস্ট শক্তি, তারা বিচারের মুখোমুখি এবং তাদের উপর কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকার কারণে এবারের হিসাব নিকাশটা সম্পূর্ণ ভিন্ন মাত্রিক। তো এখানে সবাই চাইবে, দুই পক্ষই চাইবে যে তাদের নির্বাচনী জোটটাকে বা নির্বাচনী যে সমঝোতার জায়গাটা এটাকে একটু সুসংহত করে ভালো অবস্থানে থাকতে। সেই জায়গা থেকেই আমরা দেখেছি যে জামাত একটি জোটের জন্য বেশ উদারতা দেখিয়েই তারা কাজ করছিল বলা যায় আর কি। আর বিএনপির জায়গা থেকে সমস্যাটা হচ্ছে, বিএনপি তো অনেক বড় দল, দুইবার অন্তত ভালোভাবেই ক্ষমতায় ছিল। আমরা যদি 96 15 ফেব্রুয়ারিটা বাদও দিই, তো সেই সময়ে তাদের সাবেক এমপি আছে, মন্ত্রী আছে, এ ধরনের হেভিওয়েট ক্যান্ডিডেটের সংখ্যা তাদের বেশি। তাদের পক্ষে সমঝোতায় যাওয়া কিছুটা ডিফিকাল্ট। তারপরেও তারা কিছু কিছু দলকে, তারা সমমনা দলকে তারা কিছু ছাড় দিয়ে নির্বাচনী জোট করে তাদের তেমন একটা এখনো পর্যন্ত দৃশ্যত অস্বস্তির জায়গাটা তেমন একটা নাই বিএনপির। আর জামাতের যে জায়গাটাতে হয়েছে, এখানে বিএনপি যেটা রয়েছে সেটা নিজস্ব, হ্যাঁ নিজস্ব, নিজেদের মধ্যে, শরিকদের সাথে না, নিজেদের মধ্যে আছে যারা। এটা খুবই স্বাভাবিক যে আগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এবারে সমঝোতার কারণে বাদ পড়েছেন, তারা এটা মানতে পারছে না। তবে অনেকখানি তারেক রহমান এর মধ্যে তাদের সাথে কথা বলে আসলে ক্ষমতার কাছাকাছি থাকলে এটা একটা সুবিধাও আছে, তাদেরকে আশ্বস্ত করা যায় যে ক্ষমতায় গেলে তো অনেক পদবি আছে, শুধু এমপি হতে হবে, এমপি ছাড়াও তো আমাদের অনেক সুযোগ আছে, এবং সেটা ক্যাবিনেটে এমপি না হলেও ক্যাবিনেটের স্থান দেওয়ার সুযোগ আছে। এইসব বলে অনেকটা সামাল দেয়া যায়, এটা একটা মনস্তাত্ত্বিক জায়গা। তো জামাতের যে জোটটা, এই জোটটা নিয়ে শুরু থেকেই কিন্তু এটা 8 দলীয় জোট ছিল, এবং তারা মূলত আমরা দেখেছি যে তারা জুলাই অভ্যুত্থানের কিছু দাবি দাওয়া নিয়ে প্রথমে মাঠে নেমেছিল, তারা বিভিন্ন বিভাগীয় শহরে সমাবেশ করেছিল, পরে এটিকে নির্বাচনী জোটে রূপ দেওয়ার প্রচেষ্টা এসছে। এখানে চরমোনাইয়ের যে পীরের যে দলটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা প্রথমে আওয়াজটা দিয়েছিল যে ইসলামপন্থী সব ভোট এক বাক্স, ওয়ান
বক্স যে পলিসি, তো সেই জায়গাটাতে পরবর্তীতে জামাত বৃহৎ ইসলামপন্থী দল হিসেবে তারাও সেখানে যোগদান করে এবং এটা নিয়ে আলোচনা চলছিল। কিন্তু একটা পর্যায়ে স্বাভাবিকভাবে জামাত যেহেতু বড় দল, স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণটা কিন্তু জামাতের হাতে থাকাটাই স্বাভাবিক। চলে এটাই খুব স্বাভাবিকভাবে জামাতের হাতে চলে এসছে এবং বিভিন্ন ধরনের জরিপগুলো দিয়ে একটা মনস্তাত্ত্বিক জায়গা তৈরি হয়েছে যে ক্ষমতার বিএনপির পরেই ক্ষমতা প্রত্যাশী দল জামাত এবং তারা এবারে ভালো করবে বা অন্ততপক্ষে ক্ষমতায় যেতে না পারলেও বৃহৎ বিরোধী দল হিসেবে তারা সংসদে যাবে। তো এমন পরিস্থিতিতে যে দলগুলো আগে শুধুমাত্র জামাতবিহীন একটা ইসলামপন্থী জোট করতে চেয়েছিল, তারা কিন্তু এই নানান জরিপ টরিপের প্রভাবে তারা কিন্তু জামাতের সাথে তাদের দর কষাকষিটা শুরু করে জামাতের সাথে অ্যালায়েন্স করার দিকে যায়। আপনি যদি মামুনুল হকের যে বাংলাদেশ খেলাফত মজলিস, সেটা কিন্তু প্রথম দিকে বিএনপির দিকে ছিল, বিএনপির সাথেই তাদের বোঝাপড়া হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল, অনেকখানি জায়গায় কিছুটা সমঝোতার জায়গাও তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছু কিছু জায়গায় তো স্বাভাবিকভাবে একটা একদম ইসলামপন্থী দলকে এ ধরনের সাধারণ দলগুলোর সাথে মিলাতে গিয়ে একটুখানি সংকট তো তৈরি হয়, সেই জায়গা থেকে তারা ফিরে এসছে, এখন ইসলামপন্থী দলে আছে। তো আমরা সর্বশেষ যে চিত্রটা দেখতে পাচ্ছি গতকাল পর্যন্ত 253 আসনে তারা প্রার্থিতা ঘোষণা করেছে। এর মধ্যে ইসলামী দলের জন্য, ইসলামী আন্দোলনের জন্য অলরেডি তারা কিন্তু 47টি আসন খালি রেখেছে, 47টি আসন খালি রেখেই তারা কালকে ডিক্লেয়ার করেছে। এর মধ্যে আবার আরেকটা কথা আছে যে এখানে 10-15টি আসনে উন্মুক্ত রেখেছে যে জামাতও প্রতিদ্বন্দ্বিতা করবে, ইসলাম শেষ পর্যন্ত হবে না, কালকে যা শুনলাম। তো সেটা হবে না হবে সেটা দেখার জন্য আমাদেরকে আসলে 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকেও হতে পারে রাতে। আজকে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে তারা প্রেস কনফারেন্স ডেকেছে এখানে। আমি আমার নিজস্ব সোর্সে যেটুকু খবর পাচ্ছি যে আলটিমেটলি এটা হচ্ছে না আর কি, মানে ইসলামী আন্দোলন কালকে রাতের শেষ খবর পাওয়া পর্যন্ত যেটা পেয়েছিলাম যে তাতে তারা জামাতের সাথে যাচ্ছে না, এই ঘোষণাই আসার কথা আজকে প্রেস কনফারেন্সে, কিন্তু ক্ষণে ক্ষণে তো পরিস্থিতি বদলাচ্ছে। তো শেষ পর্যন্ত আজকের দিনের ডেভেলপমেন্টে কি হবে সেটা জানি না। আমার ধারণা শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন, কারণ এগুলোর পিছনে নানান হিসাব নিকাশ আছে, এই হিসাব হ্যাঁ স্বাভাবিকভাবে এটা খুবই আমি যদি আপনি আমাকে একটা জোট করে আর অন্য কারোর সাথে জোট করে আমাকে যদি চাপে ফেলেন, আমি চাইবো না কৌশলে আপনার সেই জোটটা ভেঙে দিতে, এটা খুবই স্বাভাবিক। এটা রাজনৈতিক কৌশলের খেলা, এটা রাজনীতিতে এটা কৌশলের খেলা, নির্বাচনী কৌশলের খেলা। সুতরাং এটা দেখার জন্য আমাদেরকে মনে হয় আর একটু অপেক্ষা করতে হবে চূড়ান্ত রূপ দেখতে। তবে হচ্ছে না এটাই মোটামুটি ভাবে একটা নিশ্চয়তা, এবং তাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে এটা নিয়ে শার্প বিভক্তি হয়ে গেছে। তারা আমরা জেনেছি যারা মোটামুটি নিশ্চিত হয়েছে যে মনোনয়ন পাচ্ছে, তারা যেসব আসনগুলো ছাড় দিয়েছে জামাত, সেই সব আসনের যারা ক্যান্ডিডেট ইসলাম আন্দোলনের, তারা আবার চাপ সৃষ্টি করছে যে আমরা একেবারে অতীতে তো তাদের ফলাফল এমন কোনো আহামরি ভালো ফলাফলের কোনো রেকর্ড নাই, সুতরাং এখানে যদি গিয়ে 5টা আসনও পাওয়া যায়, 10টা আসনেও যদি প্রতিদ্বন্দ্বিতা করা যায়, এই জাতীয় যুক্তিও সেখানে অত্যন্ত শক্ত যুক্তি আছে। তো দেখি আমরা আর একটু অপেক্ষা করি, দেখা যাক। রাজল গম্ভীর, গতকালের সংবাদ সম্মেলনে বেশ কয়েকজন বক্তব্য রেখেছেন, এর মধ্যে একজন হলেন, সেটি হলো যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমদ বীর বিক্রম। তিনি সংবাদ সম্মেলনে দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন যে আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন, এখন আপনাদের অনুরোধ করব ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত একটি শাসন দেখার জন্য। এই মুক্তিযুদ্ধে আরও বলেছেন যে দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই, 11 দলের ঐক্যে মুক্তিযুদ্ধ এবং 24 জুলাই যোদ্ধার সম্মিলন বা মিলন ঘটেছে, অন্য কোনো জায়গায় এই মিলন ঘটেনি। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে ভারতের দাসত্ব করবে নাকি জনগণের খেদমত করবে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। কর্নেল ওলি আহমেদের ভারতের দাসত্ব এবং মুক্তিযোদ্ধা ও 24 জুলাই যোদ্ধার সম্মিলন বা মিলন ঘটেছে বলে যে বক্তব্য দিয়েছেন, এটি কি কার্যকর রাজনৈতিক নেগেটিভ নাকি অতিরিক্ত কোনো মেরুকরণ তৈরি করবে? কর্নেল ওলির সম্পর্কে উনি শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, মানে ইতিহাসের এক অমর চরিত্র বলতে পারেন আপনি। কিন্তু মুশকিলটা হলো কি, ইতিহাসে আপনি যে ভূমিকা পালন করেন, পরবর্তী সময় আপনার পলিটিক্যাল পজিশনের মধ্যে যদি ধারাবাহিকতা, কনসিস্টেন্সি না থাকে,
তাহলে মূল্যায়ন করার ক্ষেত্রে আমাদের কখন কখন নিষ্ঠুর হইতে হয়। এই কর্নেল অলি কিন্তু বিএনপি জামাতের সাথে জোট করার কারণে দল ছেড়ে দিছিল। জি। হ্যাঁ, এখন তার কাছেই জামাত সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হয়ে গেছে, কোন হিসাবে হয়ে গেছে এতদিন পরে এসে, জি, জি। সেইটা আমি মনে করি মানুষ আন্দাজ করতে পারেন। এবং উনি এইখানে যে বক্তব্যটা করলেন এটা একটা ডাহা মিথ্যা কথা, ন্যারেটিভ কোনো সমস্যা নেই। ডাহা মিথ্যা কথা কি, যে শুধুমাত্র এই দলেই জুলাই এবং মুক্তিযোদ্ধাদের সম্মেলন ঘটেছে, হ্যাঁ, এবং আপনারা অমুককে দেখেছেন তমুককে দেখেছেন, এর চেয়ে অদরকারি কথা, এর চেয়ে কাণ্ডজ্ঞানহীন কথা আর হইতে পারে না। আপনার রাজনীতি তো কোনো চ্যারিটি না যে আমি আপনাকে ট্রাই করবো, অমুককে ট্রাই করবো, তমুককে ট্রাই করবো, নো। হ্যাঁ, এটা হাসিনাও কিন্তু, এটা হাসিনার মডেল। হাসিনা কি বলছিল যখন ৭৫-এর ঘটনার পরে আওয়ামী লীগের মোটামুটি আওয়ামী লীগের অবস্থা এরকম তো একবার প্রথম ২৪-এ হইলো তা না, এর আগেও তো হয়েছিল, লোক খুঁজে পাওয়া যায়নি বংশের বাতি জ্বালানোর, তাই না? তো তারপরে এই আপনার দীর্ঘ সময় ভারতে অবস্থান করে শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসে, লম্বা সময়ের, তখন আপনি ধরেন যে আপনার এই জিয়া রহমানের শাসন, এরশাদের শাসন, এগুলো দেখার পরে উনি কিন্তু আন্দোলনের সময় থেকে বলতেছিল যে অনেক শাসন আপনারা দেখেছেন, হ্যাঁ। তারপরে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন ৯০-এ, তারপরে তারা তো আন্দোলন করলে প্রতারণা, এগুলো ইতিহাস জানেন। তারপর ৯৬-এ ক্ষমতা আসার আগে উনার কিন্তু এই বক্তব্যটাই ছিল যে সব তো দেখে ফেলছেন, এইবার একটু আমাকে দেখেন, আমি মুজিব কন্যা, আমি পিতৃহারা, আমি নির্যাতিত, আমি মজলুম, কান্নাকাটি করে হজের পট্টি বাইন্দা যে ঘোড়াটা দিল বাংলাদেশে, হ্যাঁ। মানুষ কিন্তু এই যে বাকশালী শক্তি, এটা যে ইনহেরেন্টলি ফ্যাসিস্ট শক্তি, আপনি অন্যদিকে চলে যাচ্ছেন, আমি শেষ করি এখানে, ইনহেরেন্টলি ফ্যাসিস্ট শক্তি এইটা ভুলে গিয়ে ওই যে আবার দেখা ট্রাই করতে গিয়ে সর্বনাশ করে ফেলছে। ৯৬ যদি সর্বনাশ না করতো তাহলে কিন্তু আওয়ামী লীগের আজকের এই জায়গায় আসতো না। একইভাবে, হ্যাঁ, আমি এটার সাথে এটা মিলাচ্ছি না, সবই একই রকম রাজনৈতিক শক্তি না, কিন্তু আমি বলতেছি রাজনীতিতে এই কথাগুলো বলতে হয় না যে অমুককে দেখেছেন তমুককে দেখেছেন। কেন ক্ষমতায় গিয়েই কেন দেখতে হবে? আপনারা রাজনীতি করেন না? একটা বিষয় আপনি বলুন তো, ভারতের দাসত্ব, ভারতের দাসত্বের ব্যাপারটা, হ্যাঁ, এই যে ২৪শে জুলাই তরুণদের যে সম্মেলনটা, এটা অন্য কোনো দলে না, প্রত্যেক দলে আছে, এনসিপিতে আছে, বিএনপিতে আছে, বামপন্থী দলগুলোতে আছে, এই সম্মেলন সব জায়গায় আছে। এককভাবে গণ অভ্যুত্থানটা, এই মুক্তিযুদ্ধের যে ভুলটা আমরা করছি, গণ অভ্যুত্থানে এই ভুলটা আমরা করতে চাই না। গণ অভ্যুত্থানটা একটা ন্যাশনাল ফেনোমেনা, আমরা বারবার বলছি কি এটার কর্তা সত্তা হলো প্লুরাল, এটা সাবজেক্টিভিটি প্লুরাল। কিন্তু তরুণদের কারা ওন করছে না করছে, হাদির মৃত্যুর পরে কিন্তু অনেকটা স্পষ্ট হয়েছে। তাতে কিছু আসে যায় না তো, ওন করার পর আপনার কি হয়েছে ১৫ মাস মানে ওন করাতে কিচ্ছু আসে যায় না, ওন করে আপনার জনগণকে না ওন করে জনগণকে কি দিচ্ছেন আপনি? ওন করে বড় বড় কথা বলা, কোনো সংস্কার না করা, এখনো দেশের আইন শৃঙ্খলার এমন অবস্থা, আমি সেটা বলিনি, ভোট দিতে ভয় পাচ্ছে। হাদির শাহাদাতের ঘটনার পর এদেশের রাজনৈতিক দলগুলো কারা কারা দেখেন ফরিদ ভাই, আমি বুঝতে পারছি আপনার স্পষ্ট হয়েছে না, এটা আপনি আমার চেয়ে ভালো জানেন। হাদির শাহাদাত, হ্যাঁ, এইটার চেয়ে প্যাথেটিক ঘটনা তো বাংলাদেশে ৫ তারিখের পর আর ঘটে নাই। কিন্তু আমরা একটা মৃত্যু, এরপর ছাত্র দলের, বিএনপির, জামাতের আর কেউ মারা যায় নাই। আমি বলছি জোটের ব্যাপারে ফলে জুলাই আর অন্য কোনো জুলাই যোদ্ধাদের উপর হামলা করা হয় নাই, আহত হয় নাই, নিহত হয় নাই, হয়েছে তো। ফলে এইটা তো একটা কনস্ট্যান্ট থ্রেট আকারে রয়ে গেছে আমাদের এখানে। আপনি এটা নিশ্চয়ই জানেন যে হাদির শাহাদাতের ঘটনা কিন্তু এনসিপি জামাতের সঙ্গে জোট করার ব্যাপারে সবচেয়ে কার্যকরী ভূমিকা রেখেছে। হ্যাঁ, এটা আমি বলেছি, আমি বিভিন্ন শোতে আলোচনা করেছি, নয়তো এত তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা ছিল না। হাদির মৃত্যুর কারণে এটা কনসিকুয়েন্স আকারে এটা এই জোটটা হয়েছে, হ্যাঁ। তো ফলে এবং এই মৃত্যুর হত্যার সাথে কারা জড়িত এটা নিয়ে কনস্পিরেসি আছে, অস্পষ্টতা, বিচারের এখনো কোনো অগ্রগতি নেই, কিন্তু এটা রেজাল্ট একটা আমরা দেখতে পাচ্ছি যে হাদির মৃত্যুর ফলে বিচার হয় নাই, অপরাধীদের ধরা যায় নাই, কিন্তু এটা একটা কনসিকুয়েন্স, এটার একটা ফলাফল কিন্তু ঘটে গেছে যে জোট হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন আপনি। তো ফলে এখানে সিঙ্গেল আউট করা যাবে না। ডেফিনেটলি এই জোটে জুলাই এবং মুক্তিযোদ্ধা কি জামাতে এর আগে ছিল না? এই প্রথম মুক্তিযোদ্ধারা জামাতে, অলি একমাত্র মুক্তিযোদ্ধা জামাতে গেছে, এর আগেও তো ছিল। এই যে আরেকজন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃত আপনার এই যে আক্তার, মেজর আক্তার, উনিও তো গেছে। হ্যাঁ, তো আমি বলতেছি এইটাতে আপনার কর্মসূচিটা কি? রাজনীতিটা ৫ তারিখের পরে এই যে রেটরিক্স, এই যে বয়ান, হ্যাঁ, এই যে সত্য মিথ্যার মিশ্রণ, এর বাইরে ডেফিনেটলি জামাতের কর্মসূচি নিয়ে আগাবে, বলবে যে এই আমার কর্মসূচি, আমি এই সেক্টরে এই করব, এই আমার পরিকল্পনা। বিএনপি যেমন বলতেছে, অন্য দল বলতেছে, জনগণ যাকে পছন্দ করে তাকে ভোট দিবে। কিন্তু আপনার একটা হলো যে ধরেন বিরোধিতা করা, আর একটা হলো বিষোদ্গার করা। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিষোদ্গার করা। আর ভারতের ব্যাপারে যেটা বলেন, দেখেন ৫ তারিখের পরে এখানে শুধু হাসিনার ব্যাপারে ফয়সালা হয়নি, ভারতের ব্যাপারে ফয়সালা হয়ে গেছে। এবং আমি আপনাকে বলি, দিল্লি লেখক ইন্টেলেকচুয়ালদের সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা ওখানে লেখালেখি করি, ওখানকার যে গণতান্ত্রিক আমি প্ল্যাটফর্মগুলোতে আমি লিখি, আপনি জানেন। ৫ তারিখের পরে দিল্লিতে বাংলাদেশে যারা কর্মরত, ওনারা আমাদের বলছে ৫ তারিখের পরে দিল্লি থেকে
বাংলাদেশে 3টা দলের সাথে তারা নর্মালি কথা বলার চেষ্টা করছে, এনসিপি, জামাত, বিএনপি। কোনো দল সাড়া দেয় নাই। বাংলাদেশে এখানে দিল্লির ব্যাপারে ফয়সালা 5 তারিখে হয়ে গেছে, আওয়ামী লীগের ব্যাপারে যেরকম হয়ে গেছে। ফলে এখন দিল্লি না ঢাকার বিভাজনটা করার মধ্য দিয়ে আপনি আগাইতে পারবেন না। আপনাকে আগাইতে হবে একটা স্টেবল দেশ গঠনের মধ্য দিয়ে। এখানে ভারতপন্থী রাজনীতির কোনো বাস্তবতা নেই, কোনো দলের জন্য নাই। ফলে এটা জাস্ট পলিটিক্যালি ট্রিগার করার জন্য একজন আরেকজনকে বলতে পারে। আরেকটা আমি এখানে বলি, ধরেন এখানে বিএনপির কথাটাই আমি একটু যদি বলি, ধরেন বিএনপির একটা কর্মসূচি, জনসম্পৃক্ততা, আবার বিশাল সংগঠন, প্রচুর নেতাকর্মী, নানা রকম নেতাকর্মী আছে, সবার কার্যক্রমে সবাই সন্তুষ্ট না, অনেকজনকে বহিষ্কার করতে হচ্ছে নানা রকম কর্মকাণ্ডের জন্য। এগুলো সব কিছুর পরেও বিএনপির 3টা স্ট্রং পয়েন্ট আছে। একটা হলো তার জিয়া রহমান, বেগম খালেদা জিয়া যে নীতি এবং আগ্রাসন বিরোধী নীতি। তারেক রহমান নাইমেই কিন্তু বলছে যে আগ্রাসনের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে রুখে দাঁড়াতে হবে। এবং যেই ওসমান হাদিকে ভারতীয় মিডিয়া টেরোরিস্ট, এক্সট্রিমিস্ট লিডার হিসাবে আখ্যায়িত করেছে, উনি কিন্তু ঢাকাতে নেমে এসে তার পরের দিনই তার কবর জিয়ারত করতে গেছেন। তো ফলে আপনার যাকে ভারত টেরোরিস্ট বলতেছে, 3 নাম্বার কি 1 নম্বর, এটা 1 নাম্বার গেল যে ফলে এই যে আগ্রাসন বিরোধী অবস্থান, এটা বিএনপির রাজনীতির খুবই স্ট্রং একটা পয়েন্ট। এটা নিয়ে অনেক সমালোচনা হইতে পারে, অনেকে এটাকে বিএনপির বিরুদ্ধে এই পয়েন্টটাকে ব্যবহার করতে পারে। আর 2 নাম্বার হলো সন্ত্রাস, আইন শৃঙ্খলা, চাঁদাবাজ, এগুলো দূর করার একটা ঐতিহ্য বিএনপির আছে। সেটা নিয়ে আমাদের অনেকের আপত্তি আছে এবং আমরা প্রতিবাদও জানি। অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, অপারেশন ক্লিন হার্ট, কিন্তু সে তার নিজ দলের নেতাকর্মীদেরও গ্রেফতার করেছে। ওই সময় পিন্টু ছাত্র দলের সাধারণ সেক্রেটারি সম্পাদক, কিন্তু বিএনপি ক্ষমতায় তাকে অ্যারেস্ট করা হয়েছিল। এবং আর অন্য নেতা, অপারেশন ক্লিন হার্টের কথা আমি বলছি। আরেকটা হলো যে ইসলামী মূল্যবোধ, নট পলিটিক্যাল ইসলাম। ফলে এই 3টাই হলো বিএনপির স্ট্রং পয়েন্ট, বিএনপির রাজনীতির একটা গুরুত্বপূর্ণ ভিত্তি। এবং এই 3টা পয়েন্টকে যখন বিরোধিতা করার স্বার্থে অন্য দল, একসময় তাদের মিত্র বা সহযোদ্ধারা, যখন এই বিএনপির এই 3টা স্ট্রং পয়েন্টকে তার উইক পয়েন্ট আকারে হাজির করবে এবং বিএনপির বিরুদ্ধে এটা ব্যবহার করার চেষ্টা করবে, এটা আমার মনে হয় না খুব বেশি কার্যকরী হবে। দুর্নীতি চাঁদাবাজের কি হবে? দুর্নীতি চাঁদাবাজ আছে, এটা তো বিএনপি অস্বীকার করে না। বাংলাদেশ, এই যে ধরেন এখানে একটা সার্বভৌমত্ব বাংলাদেশ স্থাপন করাটা, এটা আমরা বহুবার আলোচনা করছি। এখানে একটা মানবিক মর্যাদা সম্পন্ন এবং জনগণের অধিকার নিশ্চিত করা একটা গণতান্ত্রিক স্টেবল বাংলাদেশ গড়ে ওঠাই এটা ভারতের জন্য সবচেয়ে বড় থ্রেট। এটি আসল ভারত বিরোধিতার রাজনীতি। আব্দুল্লাহ, জামাতের ইসলামের আমির ওই অনুষ্ঠানে বলেছেন যে অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না, এটা আমরা একেবারে বরদাস্ত করব না ইনশাল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি ও ভোট ইঞ্জিনিয়ারিং বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। এমনই আরও বলেছেন যে আমরা ওই পুরনো রাজনীতিটা আর চাই না, যে রাজনীতি ফেসিবাদ হয়ে জাতির ঘাড়ে চেপে বসে, সেই রাজনীতি আমরা একেবারেই চাই না। খুনের রাজনীতিতে আমরা ফিরে যেতে চাই না। দুর্নীতি চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি, সেই রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থেই জন আকাঙ্ক্ষা ও বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটা দেখতে চাই। আব্দুল্লাহ, নির্বাচনী ইঞ্জিনিয়ারিং বলতে আসলে জামাতে আমির আসলে কি বোঝাতে চেয়েছেন? এ বক্তব্যকে নির্বাচন কমিশনের উপর একটা রাজনৈতিক চাপ তৈরি একটা কৌশল কিনা, আপনার কি মনে হয়েছে? বিএনপির বিষয়টা হচ্ছে, আমাদের সমাজে একটা কথা আছে যে আমি কি গাই আর আমার সারিন্দা কি বাজায়, অবস্থাটা হয়েছে এইটা। আমার কাছে যেটা খারাপ লাগে যে তারেক রহমান, বেগম খালেদা জিয়ার রাজনীতি তো এটা একদম পরিষ্কার। তিনি কিন্তু সারা জীবনে এতটা মূল্য দিয়েছেন কিন্তু শুধুমাত্র দেশের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকার কারণে তার হেন বিশ্বের সবচেয়ে মজলুম নেত্রীদের একজন হচ্ছেন বেগম খালেদা জিয়া। তারপর তারেক রহমান এসেও কিন্তু সেই বার্তাটাই দেওয়ার চেষ্টা করলেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আমরা নতুন রাজনীতি, তার প্ল্যান আছে এবং সেই নতুন রাজনীতির সূচনা করতে চান। কিন্তু আমরা যদি ভার্চুয়াল জগতের দিকে তাকাই, এই বার্তাটা কেন জানি মাঠ পর্যায়ের নেতাকর্মীরা নিতে পারছে না। এই জায়গাটাতে আমার বেশ খানিকটা কষ্টের জায়গা বলতে পারেন। আমরা যখন ভার্চুয়াল জায়গাটা পর্যবেক্ষণ করি, তাদের যে অসহিষ্ণু আচরণ, চরম অসহিষ্ণু আচরণ করতে যাচ্ছে, এবং এই একই জায়গাটা, অসহিষ্ণুতার জায়গাটা আমরা কিন্তু এই জামাতের এবং এই যে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যেও এই জোটকে কেন্দ্র করে দেখেছি। তো আমাদের যদি এই জুলাইয়ের পরে যদি আমরা মূল জায়গাটা, আমার মনে হয় সবচেয়ে দরকার যে পরমত সহিষ্ণুতা, এই জায়গাটা আমরা কোনো রাজনৈতিক দলের মধ্যেই আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। আপনি দেখেন জামাতের আমিরকে 2 বার করে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিতে হয়েছে যে প্লিজ আপনারা আমাদের হয়ে, আমাদেরকে মহিমান্বিত করার জন্য আপনারা আমাদের
যে সহযোগী যদি আমাদের রাজনৈতিক দল, ভালোবাসেন, হ্যাঁ, ভালোবাসেন, তাহলে এটা করেন না। তাহলে তো এই যে যদি নেতাকর্মীরা যদি নেতৃত্বের বার্তাটা গ্রহণ করতে না পারে, আমি মনে করি জুলাইয়ের পরের যে রাজনীতি, এই রাজনীতির মূল জায়গাটাই আমি মনে করি সবচেয়ে দুর্ভাগ্যজনক জায়গা এটা। জি, কেউই কোনো, আপনি দেখেন, আমি মাহমুদুর রহমানের কথা বলি, জি, তিনি একটা তারেক রহমানের একটা প্রোগ্রামে গেছেন, তিনি একটা 4-5 বাক্যে মিনিটের। কিছু কথা বলেছেন। সেখানে হতে পারে সেখানে তার শব্দ চয়নগত একটু হয়তো আরো একটু পলিশ হতে পারে, বিতর্ক হতে পারে, কিন্তু যেভাবে সংঘবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়া আমরা দেখলাম, এই অসুস্থ এই মাহমুদুর রহমান বা আমার দেশের কোনো কন্ট্রিবিউশন নেই, মিত্রকে শত্রু বানানোর জন্য আমি দেখছি যে রাজনৈতিক দলের নেতাকর্মীদের যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যারা সক্রিয়, তাদের কিন্তু দলের হয়ে জড়ি যারা নাই, করে আর কি। দলের হয়ে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিজম করেন, তাদের কিন্তু মিত্রকে শত্রু বানানোর ক্ষেত্রে কোনো জুড়ি নেই। পরে কিন্তু মাহমুদুর রহমান সেটা ব্যাখ্যা করেছেন যে জি, আমি জি। তো শুধু মিডিয়া রিলেটেড বিষয় করেছি, তারেক রহমান কিছুই জানেন না, আমি তো এরকম আহাম্মক না যে আমি বলবো যে তিনি কিছুই জানেন, আমি শুধু মিডিয়া রিলেটেড কিছু বিষয় একটা প্রেক্ষিতে বলেছি। আমি এই উদাহরণটা দিলাম এই কারণে যে একদম অসহ্য পর্যায়ে চলে গেছে, কিছু কিছু পান থেকে চুন খসলেই দেখি যে ঝাঁপায়া পড়তেছে, মানে এর একদম হিতাহিত জ্ঞান হারিয়ে ঝাঁপায়া পড়তেছে। বিএনপিও ধরেন এরকম কোনো ইতিহাস নাই যে 7,000-8,000 কর্মীর বিরুদ্ধে অ্যাকশন নেয়া, সেটা চেষ্টা করেছেন, কিন্তু এই বার্তাটা মাঠ পর্যায়ে নিতে পারছে না সেভাবে। আবার তাদেরকে যেহেতু নির্বাচনী ইকুয়েশনে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করার কারণেও কিন্তু সত্যিকারের যে বার্তাটা, যে কঠোর অবস্থাটা, সেটা কিন্তু আবার ম্রিয়মাণ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমাদের রাজনীতিতে আমি মনে করি আগামী নির্বাচনে এগুলোই অনেকখানি ফ্যাক্টর হবে। আগামী নির্বাচনে ভোট দিতে যখন যাবেন, ব্যালটের সামনে যাবেন, তখন কিন্তু একেবারে সুপ্রিম লিডারশিপ বা সুপিরিয়র লিডারশিপের কি ধ্যান ধারণা কি চাচ্ছেন, তার চাইতে আমার আশপাশে কারা কি করছে এই দলের পরিচয়ে, এই বিষয়গুলো কিন্তু সামনে আসবে। সেটাই কিন্তু একটা বড় আশঙ্কার জায়গা আমি মনে করি। তো সেটা বিএনপি নেতৃত্বকে আরও মাঠ পর্যায়ে আরও কঠোরভাবে এ ধরনের অপরাধ প্রবণতা দমনের ব্যাপারে আরও কঠোর হতে হবে। আরও মনে করি আমি কিভাবে এটা থেকে উত্তরণ ঘটাইতে পারে, সেই জায়গাটা যদি না করতে পারে, তাহলে ভোটের বাক্সে নিশ্চিতভাবে এটার প্রভাব পড়বে। আর আপনি যে কথাটি বলছিলেন যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং, নির্বাচনী ইঞ্জিনিয়ারিং, এই ইঞ্জিনিয়ারিং এর এই আলাপগুলো কিন্তু নির্বাচন কেন্দ্রিক সবসময়ই হয়, কিন্তু এবারের জায়গাটা কিন্তু একটু, আমি আগেই বলেছি যে এবারের নির্বাচনটা যেহেতু ভিন্ন, এখানে কিন্তু আওয়ামী লীগ অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আওয়ামী লীগও আবার যখন হেরেছে তখন ইলেকশন সূক্ষ্ম কারচুপি ইঞ্জিনিয়ারিং এগুলা কিন্তু তারা বলেছে, তারা 91 সালে বলেছে সূক্ষ্ম কারচুপি হয়েছে, আবার 96 সালে 2001 সালে বলেছে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু 96 সালে কিন্তু তাদের বিরুদ্ধে আবার ইঞ্জিনিয়ারিং এর এগুলো আছে। আর বাকি নির্বাচনগুলো তো কোনো নির্বাচনই হয়নি, সেটা নিয়ে আলোচনারই কোনো অবকাশ রাখে না। তো এই ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা জামাতের পক্ষ থেকে সামনে আনা হচ্ছে, এবং জামাত তারা দেখা করলে নির্বাচন কমিশনে দেখা করেও নানান আপত্তি জানিয়েছে। আবার বিএনপির পক্ষ থেকেও নানান, যেমন আমরা যদি আমরা পোস্টাল ব্যালটের কথা বলি, সেটা নিয়ে বিএনপি কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে। পোস্টাল ব্যালটে তাদের মার্কাটা অনেক পিছনে, যদিও পরবর্তীতে ব্যাখ্যায় জানা যাচ্ছে যে এটা আদ্যাক্ষর অনুযায়ী করেছে। তো এছাড়াও নানান বিষয় সামনে আসছে। বিএনপি নেতৃত্ব নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কতটা দক্ষতার পরিচয় দিচ্ছে, তাদের নেতাকর্মীরাই কিন্তু আবার ভার্চুয়াল জগতে এগুলো নিয়ে সমালোচনা করছেন যে তাদের নির্বাচনী পলিসির মধ্যে দুর্বলতা আছে, এই বিষয়গুলো আছে। তো নির্বাচন পর্যন্ত এগুলো চলতে থাকবে, আর আমরা তো অল্প কিছুদিন আমরা আছি, তো এর মধ্যে এগুলো চলতে থাকবে। চাপে রেখে নির্বাচন কমিশনকে এবং প্রশাসনকে চাপে রেখে, তবে যেই অর্থে ইঞ্জিনিয়ারিং বলা হয়, আমি মনে করি না এবারে সেটা ইঞ্জিনিয়ারিং করতে হলে একদম রাষ্ট্রযন্ত্রকে ইনভলভ হইতে হয়। আমি মনে করি না যে বর্তমান রাষ্ট্রযন্ত্র এরকম কোনো ইঞ্জিনিয়ারিং করে নিজেরা আত্মাহুতি দিবে। ডক্টর ইউনূস নিজের একটা যে হাইট, সেই জায়গাটা থেকে তিনি কিন্তু চান যে অন্তত, তিনি বলছেন ইতিহাস সেরা নির্বাচন, আমরা স্থিতিশীলতার স্বার্থে অন্ততপক্ষে একটি সুষ্ঠু নির্বাচন হোক, যে নির্বাচনের মধ্য দিয়ে জনমতের প্রতিফলন করতে যেই ক্ষমতায় আসুক না কেন, এটা নিয়ে আমার মনে হয় অধিকাংশ যে বাংলাদেশের জনসাধারণ চায় একটা সুন্দর নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, যেটাতে জনপ্রতিফলনটা স্পষ্টভাবে প্রতিফলিত হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে যেই ক্ষমতা জাগে, এরা তো আদর্শিক দিক থেকে দুইটা দল কিন্তু কাছাকাছি, এটা এমন কোনো আকাশ পাতাল কোনো পার্থক্যের জায়গা না। তো সেই জায়গাতে এই দুইটি দলের যে কোনো একটি দল গেলে সাধারণ যে জনগণ আছে তারা যে খুব বেশি মর্মাহত হয়ে যাবে আমি মনে করি না। তা তো এই দুই দলই ক্ষমতা প্রত্যাশী, কিন্তু নির্বাচনটা যেই ক্ষমতায় যায়, কিন্তু নির্বাচনটা যাতে বড় দাগে কোনো বিতর্কের জায়গা তৈরি না করে এবং দেশকে অস্থিতিশীলতার জায়গা ঠেলে না দেয়, এটাই আমাদের প্রত্যাশার জায়গা। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রেজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন এম আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। রেজাউল করিম রনি, জামাত নেতৃত্বাধীন এই নির্বাচনী জোট বিএনপির জন্য কতটা চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে? বিএনপি কি এটাকে প্যারালাল শক্তি হিসাবে দেখছে? 5 তারিখের পরে আমি যেটা বলছিলাম, আমাদের 100% বিরোধিতার রাজনীতির জায়গা নাই। জি, যেটা জামাত, এনসিপি, বিএনপি, অন্যান্য যে দলগুলি থাকুক, আমাদের গণঅভ্যুত্থানের পরে একটা প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি লাগবে। আমাদের রাজনীতির বিকাশ ঘটাইতে হবে। জামাত, এনসিপি, বিএনপি প্রত্যেকের ক্ষেত্রে যেটা সত্য সেটা হলো জনগণ আপনাদেরকে তেমন একটা ট্রাস্ট করে নাই। করলে এই যে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে, নির্দলীয় বা সর্বদলীয় ব্যানারে গণঅভ্যুত্থানের দরকার হতো না। 15 বছর তো জামাত শিবির পিটাই আমার একটা কালচার ছিল। মানুষ নামে নাই কেন? ওই ট্রাস্টটা মানুষ করতে পারে না। ফলে আপনাদের কাজ হলো দলের উপর ট্রাস্ট করে নাই, কোনো রাজনৈতিক দলের উপরে। ফলে আপনাদের কাজ হলো বিএনপি, জামাত, আপনারা সুসংগঠিত ক্যাডার ভিত্তিক দল, বিশাল দল, এই সমস্ত গর্ব বাদ দিয়ে জনগণ যে আপনাদের ট্রাস্ট করতে পারে না এই 15 বছর, এই গ্যাপটা পূরণ করার চেষ্টা করেন। এটা হলো 1 নম্বর দায়িত্ব আপনাদের। আর এখনকার যে নির্বাচনী আবহাওয়াটা, দেখেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথাটা এগুলো বলা হচ্ছে, কিন্তু এই অবস্থায় আব্দুল ভাই যেটা বললেন, ইঞ্জিনিয়ারিং করার কোনো সুযোগ নেই। কারণ জনগণ অনেক বেশি অ্যাক্টিভ, সমাজে পারসেপশন তৈরি হয়ে গেছে, মানুষ ভোট দিতে আপনার মুখিয়ে আছে। ফলে আপনি ক্ষমতার সাথে আতাত করে বা ধরেন আপনি ক্ষমতার প্রশাসনে নিজের ছদ্মভাবে প্রভাব বিস্তার করে খুব বেশি সুবিধা করতে পারবেন। ফলে এখন যে জোট বিএনপি জোট করে একটা চাপে ফেলানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমার ধারণা বিএনপি এটাকে খুব বড় চাপ মনে করার কোনো কারণ নেই। বিএনপির চাপ হলো বরং নিজের দল, নিজের সংগঠন, নেতাকর্মী এগুলো ম্যানেজ করা। এই জোট খুব একটা বড় চাপের কারণ হবে না। কেন হবে না? কারণ এই জোটের মধ্যে অনেক অস্বস্তিকর উপাদান আছে। যেমন ধরেন, এই প্রথম কি ইসলামী দলগুলো জোট করলো? আপনার মনে আসছে নিশ্চয়ই, ধরেন পীর সাহেব চরমোনাই, মুফতি ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, উনি কিন্তু আপনার রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন। ওরা উস্তাদ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির আপনার ডাকে সাড়া দিয়ে। তো হাফিজ হুজুর মারা যাওয়ার পরে উনি আপনার এই দল, এই এখন ওনার যে দলটা, এই চরমোনাই ওই দল অনেক ভাগাভাগি নানান কিছু এই দল ফর্ম করেছেন। কিন্তু ওই সময় ধরেন যখন হাফিজ হুজুর ফতোয়া দিলেন যে তাহলে ইসলামী রাজনীতি করা যাবে, তখনও কিন্তু ধরেন একটা জোট হয়েছিল সমস্ত ইসলামী দল, দেওবন্দি কওমি ঘরানার এরা। কিন্তু সেই জোট কিন্তু জামাতকে নেয়নি। জামাতের ব্যাপারে তাদের আকীদাগত, মতাদর্শগত একটা পজিশন আছে। তারা মওদুদি ইসলামের একদম, এটা আপনারা জানেন, শত শত বছরের একটা ক্রিটিক্যাল সম্পর্ক তাদের মধ্যে আছে। যদিও পার্সোনালি মওদুদি রহমতুল্লাহ আলাইহিকে তারা সম্মান করে, আলেম হিসাবে রেসপেক্ট করে, কিন্তু তাদের যে পলিটিক্যাল আপনার ডিসকোর্সটা, আদর্শটাকে, সেটা তারা অ্যালাউ করে না এবং এটা ক্ষতিকর মনে করে। তো এই দ্বন্দ্ব কিন্তু শত শত বছর ধরে দেওবন্দির সাথে আপনার মওদুদি বাদের। তো সেখান থেকে ধরেন এখন এই জোটের কারণে, এই জোটে কওমিপন্থী এরা যাওয়ার কারণে মামুনুল হক কিন্তু ব্যক্তি একা আকারে গেছে এবং হেফাজতের লোকজন কিন্তু তার থেকে একটু সম্পর্ক খারাপ হয়েছে। একইভাবে চরমোনাই পীরের এই যে তার যে সিলসিলাটা এবং হাফিজি হুজুরের ধারাবাহিকতা হয়ে তার বাবার যে অবদান, সেইটা আমি বলতেছি তাদের ইন্টারনাল যে ক্রাইসিসটা, সেটার কারণে তারা শেষ মুহূর্তে চিন্তা করছে হয়তো তারা জোটে থাকলে সুবিধার মধ্যে থাকবে, হয়তো তারা অনেক বেশি আগায় যাবে, কিছু সিটও হয়তো পেতে পারে। কিন্তু তার চেয়ে বড় কথা হলো তার বাবার যে মতাদর্শিক অবস্থান, তার বাবার যে সম্মান, পীর সাহেব চরমোনাই, মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির কথা বলছি আমি, সেইটার ব্যাপারে তারা অনেক বেশি কনসার্ন হয়ে উঠছে হঠাৎ করে। হয়তো সেই কারণে তারা শেষ পর্যন্ত এই জোটে যাওয়ার ব্যাপারে আব্দুল্লাহ ভাই যেটা বলেন যে হয়তো নেগেটিভ খবরটা হওয়ার সম্ভাবনা বেশি। এখন আছে যারা, তাদের মধ্যে অনেক অস্বস্তি আছে, তারাও যে খুব ইয়াতে আছে তা না। কারণ হলো এই জোটটা তো নির্বাচনী জোট, কিন্তু আবার একই সাথে মতাদর্শগত পার্থক্যের কারণে প্রচন্ড বিবাদ তৈরি হচ্ছে। অন্যদিকে বিএনপির জোটটা হলো আন্দোলনের জোট, তারা কিন্তু আলাদা করে কোনো দলের সাথে জোট করতে যায়। আন্দোলনের যে সঙ্গীগুলো ছিল তাদের, ফলে বিএনপির দিকে একটা কমফোর্টেবল সিচুয়েশনে আছে। ফলে বিএনপি তো অনেক কমফোর্টেবল, দল ছেড়ে তার দলে যোগদান করতে, সেটাই তো আমি এটাই বলতেছি, ববি আজাদের দল নাই এখন, বিএনপি হয়ে গেছে। জোটগত রাজনীতির ক্ষেত্রে বিএনপি অনেক কমফোর্টেবল সিচুয়েশনে আছে রেদার দেন এই জোটটা। ফলে এই জোটটাকে পার্টিকুলারলি বিএনপি হয়তো অত থ্রেট আকারে দেখতেছে না। আমার বড় যেটা মনে হয়, বিএনপিকে বরং এই জোটটা যাতে একটা প্রপারলি ফাংশন করতে পারে। এবং আপনার যেমন মামুনুল হকের সাথে আমি যেটা জানি, মামুনুল হক সাহেবের সাথে যখন কথা হয়েছিল, তারেক রহমান বলছিল যে আপনারা যেভাবে রাজনীতি করতে চান আপনারা ওয়েলকাম করেন, কোনো সহযোগিতা লাগলে আমরা করব, কিন্তু আমাদের এখানেই আসতে হবে, আমাদের এখানে আসতে নট নেসেসারি, আপনারা আপনাদের মতো রাজনীতি করেন।
হ্যাঁ, এবং এই যে বহুদলীয় বিকাশের ক্ষেত্রে ওইটাও কিন্তু একটা কারণ ঘটেছিল, হ্যাঁ। ওই শরিয়া আইন কারণে হুম। বক্তব্যের কারণে মামুনুল হক এদিকে টার্ন নিয়েছিল, নিশ্চিত বিএনপির সাথে থাকতো। না, বিএনপির সাথে তো আরো ইসলামী দলগুলো জি, জি। আছে, আর বেশ কয়েকটা দল তাদের আসনও কিছু ছাড়ছে। তো সেটা হলো আন্দোলনের জোট আকারে যারা ছিল তারা জি। রয়ে গেছে, জমিয়ত রয়ে গেছে। তো এখন মুশকিলটা হলো যে তাহলে এখন এই জোটটার ক্ষেত্রে আমি যেটা মনে করি, বিএনপি বড় দল হিসাবে এবং বিপুল জনমানুষের সমর্থনপুষ্ট দল হিসাবে এখানে রাজনীতির বিকাশের সাথে নট অনলি এই জোট, বাকি রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে একটা জি। দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করা তার একটা রাজনৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। জি। এম আব্দুল্লাহ, একটা প্রশ্ন কিন্তু উঠেছে যে তরুণ ভোটারদের টানার ক্ষেত্রে জামাত নেতৃত্বাধীন এই ঐক্য বিএনপির জায়গা সংকুচিত করবে কিনা, এরকম একটা প্রশ্ন এসছে। আরেকটা জিনিস হলো যে বিএনপি এবং জামাত দুই পক্ষের নতুন রাজনীতির দাবি করছে। এখন এই যে দুই পক্ষের নতুন রাজনীতির দাবির মধ্যে তরুণ ভোটাররা কি আদৌ কোনো পার্থক্য খুঁজে পাবে? দেখুন, তরুণ ভোটাররা কিন্তু আমরা যে কয়টা জরিপ এ পর্যন্ত দেখেছি, জি। জরিপের ব্যাপারে আমার খুব বেশি আস্থা নাই। এগুলো নানান এজেন্ডা থাকে, জরিপের জি। পিছনে নানান ধরনের ইকুয়েশন থাকে এবং বিভিন্ন ধরনের অর্থায়ন থাকে। এইসব কারণে সব জরিপের উপর আমার ওইভাবে আস্থা জি। নাই। কিন্তু তারপরেও মোটা দাগে যেগুলো মোটামুটি একটু জনমতের প্রতিফলন ঘটানোর মতো যেসব জরিপ হয়েছে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে তরুণরা কিন্তু সিদ্ধান্তহীন জি। এসছে। তরুণদের দেখা গেছে যে কোনো জরিপে প্রায় 25-30% তরুণ এখনো পর্যন্ত সিদ্ধান্ত জানাইতে চাচ্ছে না জি। যে তারা কি করবে ভোটে। এবং সর্বশেষ যে জরিপগুলো নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, সেখানেও কিন্তু একই ধারা অব্যাহত জি। আছে। একটা সময় আমরা দেখেছি যে প্রথম দিকে 40% পর্যন্ত তাদের মত দেয় নাই, এখন সেটা এসে 25-30-এর মধ্যে দাঁড়িয়েছে। তো এরা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত এরা শুধু রাজনৈতিক দল বা মার্কা দেখে দিবে না, এদের একদম ম্যান টু ম্যান অনেক জায়গায় এটা মানে যাচাই করবে এটা বলতে ক্যান্ডিডেট চাচ্ছেন? দেখবে, আচ্ছা। ক্যান্ডিডেট দেখবে এবং নির্বাচনের বাকি সময়টার মধ্যে যখন প্রচারণা শুরু হবে, তখন এই যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর তাদের যে নির্বাচনী প্রচারণায় কে কতটা সংযত আচরণ করছে, কে কতটা জনগণের কাছাকাছি যেতে পারছে, এবং মানুষের যে প্রত্যেকটা মানুষকে যে টাচ করে যে ইস্যুগুলো, সেটা প্রত্যেকটা প্রতিদিনই যেসব ইস্যুগুলো মানুষের সাথে ধরেন সম্পৃক্ত, এই বিষয়গুলো কে কতটা অ্যাড্রেস করতে পারছে, এই বিষয়গুলো কিন্তু অনেকখানি এবারে আমি সামনে মনে আসবে। করি এবারের নির্বাচনে একটা ফ্যাক্টর হবে। সুতরাং আমরা ঢালাওভাবে বলতে পারি না যে স্বস্তিকর জায়গায়, উনি যেটা বলছিলেন যে বিএনপি স্বস্তিকর জায়গায় আছে, আমি সেভাবে জোটের না ক্ষেত্রে না সেটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না যে খুব বেশি জোটের ক্ষেত্রে তো বিএনপির আসলে এর বেশি ছাড়ার উপায় ছিল না বলে আর খুব বেশি এই লোকজনকে অ্যাকোমোডেট নিজেদের করতে পারে প্রচুর না। হ্যাঁ প্রার্থী হ্যাঁ, রয়েছে, সেটা উপযুক্ত প্রচুর প্রার্থী প্রার্থী, যোগ্য প্রার্থী রয়েছে আগেই বিভিন্ন বলেছে, আসনে। যোগ্য প্রার্থী, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, এদেরকে চাইলে এটা ছুড়ে ফেলে দেওয়া যায় না। জি। তারপরে বিগত সময় আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ছিল তাদের মূল্যায়নের একটা জায়গা আছে। তবে বহু ক্ষেত্রেই আমি দেখেছি এসব জায়গায় কিছু বিচ্যুতি আছে। যারা আমার চেনা জানা যাদেরকে আমি মাঠে ঘাটে ত্যাগ তিতিক্ষা তাদেরকে দেখেছি, জেলে প্রায় 15 বছরের অধিকাংশ সময় জেলে ছিল বা মামলায় আত্মগোপনে ছিল, ধান খেতে ঘুমিয়েছে, এদের অনেককেই এই মুহূর্তে তারা মূল্যায়ন করতে পারে নাই, নানান ইকুয়েশনে হয়তো পারে নাই। তো এই জায়গাগুলোতে কিছু প্রতিক্রিয়া আছে, এই প্রতিক্রিয়াগুলো সামাল দিয়ে শেষ পর্যন্ত যদি তারা সংহত করতে পারে। একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এই বিএনপি এবং জামাত এরা যেহেতু কাছাকাছি মতাদর্শের দল, এই নির্বাচনের 12 তারিখ পর্যন্ত এদের পারস্পরিক যে প্রতিদ্বন্দ্বিতা, পারস্পরিক যে অভিযোগ অনুযোগ এগুলো থাকবে। তো আমরা কোনো দলে এদের কোনো দলেরই না, আবার যখন না, আওয়ামী লীগের যখন প্রশ্ন তখন কিন্তু আবার হুট করে এক হয়ে যায়। হ্যাঁ সেটাই আমি বলছি। তো এইটা তারা বিশুদ্ধারের জায়গাটাতে একে অপরের প্রতি বিদ্বেষ এবং বিসংবাদের জায়গাটা এমন জায়গায় তাদের নিয়ে যাওয়া উচিত হবে না যে ভবিষ্যতে যখন আবার এক হওয়ার যোগ্য হবে তখন আবার এগুলোই তাদের জন্য একটা, এখন আসছে না পুরোনো দিনে জি, কে জি। কাকে কি বলেছে, এগুলা বিভিন্নভাবে আসছে না। তো ভবিষ্যতে যাতে দুই দলের এখন কাদা ছোড়াছুড়িটা এমন পর্যায়ে না যাক যে যাতে ভবিষ্যতে আবার যখন এক জায়গায় এক প্ল্যাটফর্মে আসতে হবে তখন যাতে নিজেরা বিব্রত হতে না হয়, এই প্রত্যাশাটা আমরা করতে পারি। সবাই যদি সহনশীল থাকে, এই নির্বাচনে কি বিএনপি যাবে না হয় জামাত জোট যাবে, এর বাইরে তো আর কেউ যাওয়ার কোনো। তো সুতরাং আমরা একটু সহনশীল থাকি, নিজেদের মধ্যে একটা প্রধান বিরোধী দল হবে, একটা সরকারি দল হবে, এর বাইরে তো আর কিছু হওয়ার কোনো চান্স নাই। তো সুতরাং একটু যদি সহনশীলতার জায়গাটাতে আমরা থাকি, যদি আমাদের রাজনীতি দিয়ে আমরা নতুন বাংলাদেশের নতুন রাজনীতি তরুণ প্রজন্ম যেটা প্রত্যাশা করে সেই জায়গাটাতে যদি আমরা একটু অ্যাড্রেস করি, সবচেয়ে বেশি আমার মনে হয় যে আবার ভালো আপনার কাছে হবে। আসবো। রাজুল গম রনি, যে গণভোটে হা এবং না নিয়ে এক ধরনের বিতর্ক চলছিল, আগে থেকে জামাত এবং এনসিপি হায়ের পক্ষে প্রচারণা শুরু করেছে, অন্যদিকে বিএনপি দলীয়ভাবে এ বিষয়ে স্পষ্ট কিছু না বললেও
দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন তারা হায়ের পক্ষেই রয়েছেন এবং সরকারের পক্ষ থেকে হায়ের পক্ষে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। আবার কেউ কেউ এই প্রশ্ন ওঠানোর বেহুদা চেষ্টা করছে যে সরকার কেন প্রচারণা চালাবে, এবং যারা এই প্রচারণা এই বিষয়ের সামনে আছে তাদের মতলব আমরা বুঝি এবং তারা কারা সেটি বুঝি, কারণ ওই বিতর্ক থাকুক। এখন প্রশ্ন হলো যে অনেকে আবার এটা বলছেন জনগণের সামনে নাকে ইতিবাচক আর হাকে সন্দেহজনকের উপস্থাপনের একটা জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। প্রশ্ন হলো আপনার কাছে যে দলীয় বিএনপি দলীয়ভাবে চুপ, কিন্তু শীর্ষ নেতারা বলছেন হ্যাঁ। কিন্তু এখানে একটা প্রবলেম আছে যে তৃণমূল পর্যায়ে কেউ কেউ উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করছে। আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে দলীয়ভাবে এখনো স্পষ্ট হচ্ছে না, এটা কি দলের ভেতরে মতবিরোধের ইঙ্গিত, নাকি বিএনপি ইচ্ছাকৃতভাবে এই গণভোটের বিষয়ে একটা গ্রে জোনে থাকতে চাইছে? আপনার কি মনে হয়? গ্রে জোনে থাকতে যাচ্ছে না, এটা আপনার নজরুল ইসলাম খান সাহেব বলা মানে এটা বিএনপিরই বলা, বিএনপির পজিশন এইটাই। হ্যাঁ, এখন এই পজিশনটা যেটা হলো যে এই দলের কমিউনিকেশনের অনেক, এই শুধু এই ইস্যুতে না, না বিভিন্ন ইস্যুতেই টপ টু বটম জি, জি। পর্যন্ত কমিউনিকেশন অনেক ঘাটতি জি, জি। আছে। সমস্ত ইস্যুতে যেরকম ঘাটতি আছে এখানে এরকম ঘাটতি আছে। যে দল থেকে একটা প্রেস রিলিজ পাঠিয়ে দিলে তো জামালের না, শেষ। এটা আমি মিডিয়া সেলের, আপনার মিডিয়া সেলের তারেক রহমানের বক্তব্য অনুযায়ী কার্ডও গেছে দেখলাম আমি গতকাল রাতেই, যে আমরা পরিবর্তনের জন্য হায়ের দিকে থাকবো। তো এখন কার্ড গেছে এরকম কালকে? মিডিয়া সেলের গেছে। আমি আপনাকে বলি, ধরেন এখানে না এটা হলো এই গণভোটটা জরুরি কিন্তু জনগণের জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য জরুরি না। কারণ রাজনৈতিক দলগুলো সাইন স্বাক্ষর করছে সম্মিলিতভাবে, এটা তাদের বাস্তবায়ন করতে হবে। যে রাজনৈতিক দল স্বাক্ষর করছে, নির্বাচনে তো এগুলোর থেকে কেউ না কেউ ক্ষমতায় যাবে, তাহলে ওর এখানে হা হোক না হোক এটা তো বাস্তবায়ন করা ছাড়া আর কোনো পথ নাই তার। না হলে বাস্তবায়ন করতে কেন? সে তো স্বাক্ষর করছে, এটা বাস্তবায়ন করবে। এখানে অনেক বিষয় রয়েছে, আপনি জানেন বিষয়গুলো। না আমি বলি আপনাকে, তাইলে আপনি জনগণের সামনে যে অঙ্গীকার করলেন, শপথ করে যে স্বাক্ষর করলেন, দলগুলির পক্ষ থেকে বলা উচিত না যে আপনারা হায় ভোট দেন স্পষ্ট করে? আমি বলি হা না ভোটটা জরুরি জনগণের জন্য। না আমি যে এইজন্য সরকারের ক্যাম্পেইনিংটা, সরকার তো ক্যাম্পেইন করছে, কিন্তু দলের থেকে বলা উচিত না? দলের থেকে বলা উচিত, কিন্তু না বললেও ধরেন আপনি তো সে আবার আপনি নিজে তো গ্রে জোনে চলে যাচ্ছেন। গ্রে জোনে নেই, স্পষ্ট করে আপনাকে বলি, আমি জুলাই সনদে স্বাক্ষর করেছি, স্বাক্ষরের অঙ্গীকারনামায় কি আছে, আমি নির্বাচিত হইলে ওকে ঠিক আছে, কিন্তু আমি বলি এইবার স্পষ্ট করে বলতে হবে। এইবার ধরেন আমার দল আমার দল এরপরে দেখলো কি সরকারের সাথে সম্পর্ক খারাপ হইলেই হইলো, আমি ধরেন এটাতে আমি নিমরাজি বা না দিকে চলে গেলাম, আপনার কথা ধরলাম। তো আমি যে জাতির সামনে ওয়াদা করলাম, আমি করলাম, আপনি যেটা বলতেছেন, আমি বলতেছি দল থেকে স্পষ্ট করে বলতে অসুবিধা কি? আমরা হায়ের পক্ষে আছি, দল বলতেছে তো। নজরুল ইসলাম খান বলা কি স্পষ্ট বলা না, আর কি করবে? নজরুল ইসলাম খান নির্বাচন সমন্বয় কমিটির প্রধান, তো উনি বলতেছে দলীয় ভাবে গেলে অসুবিধা কি? দলীয় ভাবেই তো, স্থায়ী কমিটির মেম্বার বলতেছে। আপনি কি আর কি স্থায়ী কমিটির মেম্বারের সব কথা ঠিক হয় না, নেতারা আপনি না ধরলে না রাজনৈতিক ভাবে আমরা জানি তো মির্জা আব্বাস একটা কথা বলে সব সারা দেশের লোক মানবে, তার দলের লোকেরা? বলুন তো আপনি। সেটা না মানলে সেটা তাদের সমস্যা, কিন্তু আপনার দলীয় পজিশন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, স্থায়ী কমিটির মেম্বার, উনি মিডিয়ার সামনে বলতেছে যে আমাদের দলীয় পজিশন হায়ের পক্ষে। এখন যে মানবে না তাকে তো সে বাধ্য করতে পারবে না, তার গণতান্ত্রিক অধিকার না মানাটা। বিএনপি এটাই দল, এটাই বিএনপি। না মানলেও কোনো সমস্যা নাই, সমস্যা আমার বক্তব্যটা বলতে দিলে আপনি বুঝবেন, আমার বক্তব্যটা কোনো গ্রে জোন নাই। এখন ধরেন দল পজিশন নিল হায়ের পক্ষে, কোনো কর্মী, নেতা কর্মী, বরং আরেকটা লোক, আরো ধরেন স্ট্যান্ডিং কমিটির আরেকজন মানলো না, তাতে কিছু আসা যায় না। কারণ দল পজিশন নিচ্ছে, দল স্বাক্ষর করেছে, নির্বাচিত হলে এটা বাস্তবায়ন করতে সে বাধ্য, এর বাইরে কোনো পথ নেই। আরেকটা যেটা বললেন আব্দুল্লাহ ভাই, যেটা বললেন বিএনপি এবং জামাত কাছাকাছি মতাদর্শের দল, ফলে একটা জিতলেই আমরা খুশি, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাতেই আমরা খুশি, ভোটাধিকার নিশ্চিত করা জরুরি, এটা এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। কিন্তু দুইটা একই মতাদর্শের দল, একটা হলো লিবারাল ডেমোক্রেটিক পার্টি, আর একটা হলো পলিটিক্যাল ইসলাম করে একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। এই গণভোটের ব্যাপারে 2 মিনিট একটু প্লিজ বলবেন। দেখুন, গণভোটের ব্যাপারে আমার মনে হয় বিএনপি প্রথম দিকে একটু দ্বিধাগ্রস্ত ছিল, এটা কিছুটা বোঝা গেছে, এবং এটার জন্য তাদেরকে মূল্য দিতে হয়েছে, এবং সেটা ভার্চুয়াল জগতে এই ন্যারেটিভটা মোটামুটি চলে এসেছিল যে বিএনপি গণভোটের পক্ষে না। তারপরেই অনেকটা আমি মনে করি একটু চাপেও পড়েছেন বিএনপি নেতৃত্ব। শেষ পর্যন্ত প্রথমে মির্জা ফখরুল বলেছেন, একটু পরোক্ষভাবে বলেছেন যে হ্যাঁ এর পক্ষে না থাকার কোনো কারণ নেই, এইভাবে বলেছেন। তো এটা খুব দুর্বলভাবে, আমি এর আগের লেখায় আমি আর্টিকেলও আমি সেটা লিখেছি। তো নজরুল ইসলাম, আমি ওনার সাথে অনেকটাই একমত যে নজরুল ইসলাম খান যেহেতু নির্বাচন কমিটির প্রধান আছেন, তার পক্ষ থেকে এই ঘোষণার পরে কিছুটা হলেও এই জিনিসটা বিভ্রান্তিটা কেটেছে। কিন্তু বাস্তবতা হলো আমরা এখনো দেখতে পাচ্ছি মাঠ পর্যায়ের বিএনপির অনেক, গতকাল যেমন একটা কার্ড
রেজাল্ট আমার চোখে পড়লো, আমার পরিচিত একজন বিএনপির ইয়াতে ভার্চুয়ালি খুব অ্যাক্টিভ আর কি। তো উনি লিখলেন যে সিদ্ধান্ত দলের যাই হোক না কেন আমি না এর পক্ষে। তো এই যে এদেরকে যদি থামানো না যায় তাহলে কিন্তু মাঠ পর্যায়ে বার্তাটা কিন্তু ওইভাবে যাবে না। দলের সিদ্ধান্ত যাই হোক আমি না এর পক্ষে, এটা যখন একজন অ্যাক্টিভ বিএনপির সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যখন বলেন তখন কিন্তু এটা একটুখানি ভিন্ন বার্তা দেয়। তো এই জাতীয় কেন তিনি না এর পক্ষে, এটার জন্য আমি ওনাকে পেলে, আমি চিনি যেহেতু, পেলে আমি ভালোভাবে হয়তো ওনাকে জিজ্ঞেস করতে পারতাম। তো এই যে যদি আপনার জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার জায়গাগুলো এগুলো যদি কোনো কারণে ফেল করে গণভোটের মাধ্যমে, তাহলে আমি শান্তিপূর্ণ ক্ষমতার পালাবদল এবং গণতান্ত্রিক উত্তরণেই আমি বিরাট চ্যালেঞ্জ দেখছি নিঃসন্দেহে। একেবারে। এটা আমি না বুঝতে নির্বাচন অনেক ঝামেলা হওয়ার কোনোভাবে সংখ্যাটাই নির্বাচনটা বেশি। পার জি। হয়ে গেলে যে যা জি। সব হয়ে যাবে জি, জি। তা কিন্তু না। জি, জি। যদি গণভোটে কোনো রকম বিচ্যুতির জায়গা তৈরি হয় তাহলে এগুলার যে নেগেটিভ প্রভাব পড়বে তাতে কিন্তু গণতান্ত্রিক উত্তরণটাই নানানভাবে জি। বাধাগ্রস্ত হওয়ার জি। আমি আশঙ্কা দেখি। এম আব্দুল্লাহ এবং রেজাউল করিম রনি, আপনারা দুজনকেই আন্তরিক ধন্যবাদ, আপনারা দীর্ঘ সময় দিলেন। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।